সন্তোষপুর গ্রামে মল্লিকা তার বাবা মা ভাইয়ের সাথে বাস করত। মল্লিকা ছিল খুবই গরিব পরিবারের একজন মেয়ে। ছোটবেলা থেকেই তার বাবা মা খুব কষ্ট করে তাদের ভাই বোনকে মানুষ করেছে। বাবা ছিলেন দিনমজুর আর মা ছিলেন গৃহবধূ। মানিক বাবু যা টাকা পয়সা রোজগার করতেন তাই দিয়ে তাদের কোনো রকমে দিন কাটত। দেখতে দেখতে মল্লিকা বিবাহযোগ্যা হয়ে উঠেছিল। তাদের সেরকম সামর্থ্য ছিল না যে কোনো বড় বাড়িতে মল্লিকার বিয়ে দেবে। এরকমই একদিন মল্লিকা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছিল। আজকে খুব রোদ, যাই তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাজারে মনে হয় আর কিছুই পাবো না। অনেক দিন ধরে ভাইটা বায়না করছে একটু কুচো চিংড়ি খাবে বলে, দেখি বাজারে পাই কিনা। একদিকে ভালোই হয়েছে, দেরি হয়ে গেছে বলে যদি কম দামে একটু কুচো চিংড়ি পাওয়া যায়। পা চালিয়ে যাই, বাজারে যাই। কুচো চিংড়ি 10 টাকা, কুচো চিংড়ি 10 টাকা, কুচো চিংড়ি 10 টাকা। মাছ কাকু, কুচো চিংড়ি 5 টাকায় পাওয়া যাবে? না রে, 5 টাকায় পাওয়া যাবে না। 10 টাকা থাকলে দে। যত সব ভিখারির দল মাছ খাওয়ার জন্য চলে আসে। মাছ কাকু না বলায় মল্লিকা খুব কষ্ট পায়, কারণ তার কাছে 5 টাকাই ছিল মাছ কেনার জন্য, যা দিয়ে সে ভেবেছিল মাছ কিনে নিয়ে যাবে ভাইয়ের জন্য। এরপর মল্লিকা মাছ না কিনেই কিছু শাক পাতা কিনে বাজার থেকে ফিরে আসছিল। এমন সময় তার এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। ভদ্রলোক বাজার করে বাড়ি ফিরছিলেন, কিন্তু প্রচণ্ড রোদের তাপ থাকায় তিনি বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় পড়ে যান। আর এই জিনিসটা মল্লিকার সামনেই ঘটছিল। এমা, আপনার কি হলো? আপনি পড়ে গেলেন কি করে? আপনি একটু জল খাবেন? এই বলে মল্লিকা তার থলি থেকে জল বের করে ভদ্রলোকের গায়ে মাথায় ছিটিয়ে দিল। এরপর ভদ্রলোক উঠে বসলেন এবং মল্লিকাকে বললেন, কে তুমি মা? তুমি আমাকে খুব বড় বিপদের হাত থেকে বাঁচালে। আসলে আমার বাজার করার কোনো অভ্যেস নেই। এখানে আমি বোনের বাড়িতে এসেছি, তাই ভাবলাম একটু সবার জন্য বাজার করে নিয়ে যাই। আসলে বাড়িতে কাজের লোকই বাজার করে। তা তোমার বাড়ি কোথায়? আমি এই গ্রামেই থাকি, আমি এই গ্রামেরই মেয়ে। ওই পালপাড়ায় আমার বাড়ি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজ তুমি না থাকলে আমার খুব বড় ক্ষতি হয়ে যেত। যা, এবার আস্তে আস্তে আমি বাড়ি যাই। কাকু, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনি বলুন কার বাড়ি যাবেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব। আপনার তো শরীরের অবস্থা ভালো না, তাই আমি আপনার সাথে যেতে চাই। এই শুনে ভদ্রলোক খুবই খুশি হলেন। আজকালকার দিনের ছেলে মেয়েরা এখনও যে গুরুজনদেরকে এভাবে আগলে রাখে, এটা দেখেই ভদ্রলোক মনে মনে খুব খুশি হলেন। আসলে ভদ্রলোকের এক ছেলে আছে যার নাম কানাই। সে অত্যন্ত মেজাজি ছেলে, বাড়ির গুরুজনদেরকে একদমই পাত্তা দেয় না, সারাক্ষণ অফিস আর বন্ধুবান্ধব নিয়েই থাকে। ঠিক আছে মা, তুমি চলো আমার সাথে। তা তোমার বাড়িতে কে কে আছে? তুমি কি করো? তোমার বাবা কি করেন? আসলে কাকু, আমার বাবা খুব গরিব মানুষ একজন, দিনমজুরি করে, তাই দিয়েই আমাদের সংসার কোনো রকমে চলে যায়। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছি, আর আমার এক ছোট ভাই আছে। ভাই এই ক্লাস 4-এ পড়ে। পরে আর বাবা টাকা দিতে না পারায় আমাকে পড়াশুনো ছাড়তে হয়। বাড়িতে আমরা মোট 4 জনই লোক, আমি, বাবা, মা এবং আমার ছোট ভাই। ঠিক আছে কাকু, আপনার বাড়ি চলে এসেছে, এবার আপনি যান আর শরীরের খেয়াল রাখবেন। আমি চলি। এই বলে মল্লিকা ভদ্রলোককে পৌঁছে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। বুঝলে গিন্নি, এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। এই মেয়েটি যদি আমাদের বাড়ির বৌমা হয়ে আসে তাহলে খুব ভালোই হয়। আমাদের ছেলেটা তাহলে হয়তো একটু মানুষ হবে। আসলে ছেলেটা আমাদের অতিরিক্ত আদরে বাঁদরে পরিণত হয়েছে। আমি অনেক দিন ধরেই এরকম একটি মেয়ের সন্ধান করছিলাম। আজ এই মেয়েটিকে রাস্তায় দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তুমি কি বলো গিন্নি? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আজকালকার দিনে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। তুমি একটি অপরিচিত মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে যেভাবে যত্ন করে মেয়েটি পৌঁছে দিল বাড়িতে, সেটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। চলো একদিন দুজনে গিয়ে মেয়েটির বাবা মার সঙ্গে কথা বলে আসি। পরদিন সকাল হতে না হতেই ভদ্রলোক এবং তার স্ত্রী দুজনেই মল্লিকার বাড়ির ঠিকানা জোগাড় করে মল্লিকাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে কেউ আছেন? মল্লিকার বাবা এবং মা দুজনেই বাইরে বেরিয়ে এলেন। হ্যাঁ বলুন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমার নাম বিপিন সরকার। কলকাতা শহরে থাকি। এখানে আমার বোনের বাড়িতে এসেছি কদিনের জন্য। আর ইনি হলেন আমার স্ত্রী বিমলা। আপনার মেয়ে মল্লিকা কাল আমাকে খুবই সাহায্য করেছে। ও আচ্ছা আচ্ছা, মল্লিকা আমাদের বলেছে। আপনারা বসুন না। আপনার সাথে একটা কথা বলার জন্য আমি এবং আমার স্ত্রী আজ এখানে এসেছি। আপনার কন্যা মল্লিকা
খুবই ভদ্র, সভ্য এবং মার্জিত একটি মেয়ে। আমাদের আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আসলে আমার ছেলে বিবাহযোগ্য হয়ে উঠেছে, তাই আমি আমার ছেলের জন্য এরকমই একটি মেয়ের সন্ধান করছিলাম। তাই আপনার মেয়েকে প্রথম দেখাতেই আমার খুবই পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আপনার মেয়েকে আমাদের পুত্রবধূ করতে চাই। এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আপনারা তো অনেক উচ্চমানের মানুষ, আমি এক গরিব দিনমজুর। আপনারা কি আমার মেয়েকে বৌমা করে নিয়ে যেতে পারবেন? আপনি সুশিক্ষা দিয়েছেন, মেয়েকে মানুষ করেছেন, এটাই অনেক। ধনী দরিদ্র এ তো সময়ের খেলা, আমাদের কোনো আপত্তি নেই। দুই বাড়ির সম্মতিতে মল্লিকা এবং কানাইয়ের বিয়ে সম্পন্ন হলো। আসলে কানাই ছিল অত্যন্ত দাম্ভিক একটি ছেলে। তার আপত্তি থাকা সত্ত্বেও বাবা মায়ের কথায় বাধ্য হয়েই এক প্রকারের সে মল্লিকাকে বিয়ে করেছিল। তাই সে মনে মনে কোনোদিনই মল্লিকাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে পারেনি। এরকমই একদিন কানাই অফিসে যাবে বলে রেডি হচ্ছিল। মল্লিকা, আজ আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিও। আমি আজ ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবো এবং টিফিনেও স্যান্ডউইচ নিয়ে যাব। তুমি যেদিন থেকে বাড়িতে এসেছো সেদিন থেকে লুচি আর আলুর তরকারি খেয়ে খেয়ে আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া এত অয়েলি ফুড আমি খাই না। যত সব গাইয়া ভূত লুচি আর আলুর দম ছাড়া কিছুই জানে না বানাতে। আসলে মল্লিকা খুবই গরিব পরিবারের মেয়ে হওয়ায় সে কোনোদিনই স্যান্ডউইচ বানাতে শেখেনি। তাই যথারীতি স্যান্ডউইচ বানানোর কথা শুনে সে একটু চিন্তায় পড়ে গেল এবং সে কানাইকে বলল যে সে স্যান্ডউইচ বানাতে জানে না। এই কথা শুনে কানাই মল্লিকাকে খুব অপমান করলো এবং সে ব্রেকফাস্ট না করেই চলে গেল। আসলে কানাই মাঝে মাঝে মল্লিকাকে যে কোনো কারণেই অপমান করতে ছাড়তো না। তাকে সবসময় অশিক্ষিত, গেঁয়ো ভূত এইসব বলে অপমান করত। মা, আমি তো কিছুই করতে পারি না। আপনার ছেলেকে কোনো কাজেই সাহায্য করতে পারি না। আমার মনে হয় গ্রামে চলে যাওয়াই ভালো। আপনারা ভালো মানুষ, তাই আমাকে আপনাদের পুত্রবধূ করে নিয়ে এসেছিলেন। কিন্তু আমি যার জন্য এখানে এসেছি তাকে কোনোভাবেই সাহায্য করতে পারি না। তাই আমার এখানে থেকে লাভটা কি? এই বলে মল্লিকা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। মল্লিকার শাশুড়ি সমস্ত কিছুই বুঝতে পারলেন এবং তিনি মনে মনে ঠিক করলেন আজ থেকে তিনি মল্লিকাকে ট্রেনিং দেবেন। এবং পরের দিন কানাই মল্লিকাকে বলল, মল্লিকা, আজ আমার কিছু অফিস কলিগ ডিনারে আসবে। তুমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখো। প্রতিদিনের মতো আবার যেন ডাল ভাত চচ্চড়ি বানিয়ে রেখো না, কিছু চাইনিজ খাবারও বানিয়ে রেখো। এই শুনে মল্লিকা খুব চিন্তায় পড়ল এবং সে কিছুই ভাবতে পারছিল না যে সে কিভাবে কি করবে। এমন সময় তার শাশুড়ি মা বেরিয়ে এলেন এবং তাকে বললেন, তুমি কিছু চিন্তা করো না বৌমা, আমি যেমন যেমন বলছি তুমি ঠিক সেভাবেই সমস্ত কিছু রেডি করো। মল্লিকার শাশুড়ি মার কথা মতো সমস্ত কাজ করলো এবং রাত্রেবেলা অতিথিরা যখন খাবার টেবিলে বসলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে সবাই হতবাক হয়ে গেল। সেখানে কি নেই? চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন মোমো, মাটন রেজালা, পনির পাসিন্দা এবং আরও অনেক কিছু। এইসব দেখে কানাই অবাক হয়ে গেল। সে ভেবেছিল হয়তো মল্লিকা কিছুই করতে পারবে না এবং সে মনে মনে খুব খুশি হলো। এইভাবেই মল্লিকা তার শাশুড়ি এবং শ্বশুর মহাশয়ের সহায়তায় কানাইয়ের যোগ্য বউ হয়ে উঠল এবং কানাই বদমেজাজি থেকে একজন ভালো মানুষ এবং দায়িত্ববান মানুষ হয়ে উঠল। এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রানাঘাট নামক গ্রামে সরলা দেবী তার একমাত্র ছেলে সুমিতের সঙ্গে থাকত। খুব ছোটবেলাতেই সুমিতের বাবা মারা গেছিল এবং সরলা দেবী খুব কষ্ট করে সুমিতকে মানুষ করেছিলেন। সুমিত পড়াশুনোতে ভালো হওয়াতে সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন শুরু করে এবং একদিন ইন্ডিয়ান নেভি থেকে তার ডাক আসে। মা, মা, আমাদের দুঃখের দিন ঘুচলো মনে হয়। দেখো, আমি চাকরি পেয়েছি ইন্ডিয়ান নেভিতে। কালই আমাকে যেতে হবে। কিছুদিন ট্রেনিং দেওয়া হবে, তারপর পোস্টিং দেবে। তুমি আমার ব্যাগপত্র গুছিয়ে দাও, আমি কাল সকালেই রওনা দেব। হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা, কিন্তু তুই এত দূরে চাকরি করতে চলে যাবি সেটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে। তুই পড়াশুনো শিখেছিস, চাকরি করবি, এটা খুবই ভালো ব্যাপার বাবা। আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এত দূরে তুই চলে যাবি তাই মনটা খুব খারাপ লাগছে। সেই কবে তোর বাবা ছেড়ে চলে গেছে তখন থেকে তোকে নিয়েই আমার সংসার। মা, দুঃখ করছো কেন? আমি তো ছুটি পেলেই তোমার কাছে চলে আসব। তুমি ছাড়া আর কে আছে বলো আমার মা? এই বলে সুমিত পরের দিন সকালবেলা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক মাস ট্রেনিংয়ের পর সুমিতের জয়েনিং হলো মুম্বাইতে। এরকমই একদিন সুমিত ছুটি পেয়ে বাড়ি এলো তার মায়ের কাছে।
বাবা তুই এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি রে। কতদিন তোকে দেখিনি। সুমিত অনেক দিন পর বাড়ি আসায় সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল তার মায়ের জন্য। বাবা তোকে একটা কথা বলি, তোর পাশের বাড়ির অমল কাকু তোর জন্য একটা মেয়ে দেখেছিল। মেয়েটি খুবই ভালো। আমি তোর অমল কাকুকে বলেছিলাম যে ছেলে বাড়িতে আসলে আমি ছেলেকে নিয়ে একদিন মেয়ের বাড়িতে দেখতে যাব। তাই তুই বল বাবা, তুই কি করবি? তুই কি কাউকে পছন্দ করেছিস? যদি পছন্দ করে থাকিস তাহলে সেই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব, আর না হলে তুই এই মেয়েটিকে একবার দেখে আসতে পারিস। না না মা, আমি কাউকেই পছন্দ করিনি। তুমি যেখানে ঠিক করে দেবে সেখানেই আমি বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই। তুমি অমল কাউকে বলো, আমি না হয় একদিন গিয়ে দেখে আসবো। তোমাকেও যেতে হবে কিন্তু মা। ঠিক আছে বাবা, তাহলে তোর অমল কাকুর সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি। কিছুদিন পর সুমিত এবং সুমিতের মা অমল কাকুকে নিয়ে সঙ্গীতাদের বাড়িতে দেখতে গেল। মেয়েটির সঙ্গে কথাবার্তা বলে তাদের খুব পছন্দ হলো এবং তারা পাকা কথা দিয়ে এলো। কিছুদিন পর সুমিতের সঙ্গে সঙ্গীতার বিয়ে হলো। বৌমা, আমি তোমার পছন্দের লুচি আর ছোলার ডাল বানিয়েছি, তুমি আর সুমিত খেয়ে নাও এসে। কিন্তু আমি তো ভেবেছিলাম আজকে চাউমিন খাবো। যাক, শাশুড়ি মা যখন বানিয়ে দিয়েছে তখন বরং এটাই খেয়ে নিই। এই বলে সঙ্গীতা এবং সুমিত খেতে এলো টেবিলে। টেবিলে এসে সুমিত মাকে বলল, মা, আমার তো ছুটি প্রায় শেষ হয়ে গেল, আর কিছুদিনের মধ্যে আমাকে ফিরে যেতে হবে। তাই আমি ভাবছিলাম তোমার বৌমাকেও নিয়ে যাব। তোমার কি মত মা? হ্যাঁ বাবা, বৌমাকে তো তোর সঙ্গে যেতেই হবে। ওখানে তো তোর দেখভাল করার জন্য কাউকে লাগবে। তাছাড়াও তোদের নতুন বিয়ে হয়েছে, তাই তুই বৌমাকে নিয়ে যা। মনে মনে কিছুদিন বৌমাকে কাছে রাখার ইচ্ছে থাকলেও ছেলের কথায় আর না করতে পারলেন না সরলা দেবী। তাই কিছুদিন পরেই সুমিত তার বউকে নিয়ে মুম্বাইতে চলে গেল। কিছুদিন পর খবর এলো সঙ্গীতা মা হতে চলেছে। সরলা দেবী ভাবলো এবার বোধহয় তার ডাক পড়বে ছেলে বৌমার কাছে যাবার। কিন্তু একদিন, শোনো, আমার মাকে কিছু মাসের জন্য এখানে নিয়ে আসবো। আমাদের তো প্রথম সন্তান, তাই আমার মা থাকলে আমার খুব সুবিধা হবে। তাছাড়া এই সময়টা মেয়ের মায়েরা মেয়ের কাছেই থাকে। কিন্তু আমি তো ভাবছিলাম আমার মাকে ডাকবো কিছুদিনের জন্য। আসলে মাও তো তোমার সঙ্গে থাকেনি। বিয়ের কিছুদিন পরেই তুমি আর আমি এখানে চলে এসেছি, তাই মা একাই থেকে গেছেন ওখানে। তাই আমি ভাবছিলাম কিছুদিন মা এখানে থাকলে মায়েরও ভালো লাগতো। তাছাড়াও আমাদের প্রথম সন্তান, আমার মাও খুব খুশি হতেন। না না, তোমার মাকে নিয়ে আসতে হবে না। ওনাকে আমার একদম পছন্দ নয়। গিয়েও ভূত একটা, কোনো স্ট্যাটাস নেই, আমার একদম পছন্দ হয় না। তাছাড়া আমাদের এখন যা স্ট্যাটাস, তাতে করে ওনাকে একদমই মানাবে না এখানে। তাছাড়া আমি একদমই চাই না তোমার মা আসুক। সুমিত আর কিছু বলতে পারলো না। আসলে সুমিত কখনোই বউয়ের মুখের ওপর কথা বলতো না। সুমিত সবসময় মনে করত তার বউ বোধহয় তাকে দয়া করে বিয়ে করেছে। আসলে সুমিত দেখতে খুব একটা ভালো ছিল না, কিন্তু বউ মোটামুটি ছিল সুন্দরী। তাই সবসময় সুমিত একটা হীনমন্যতায় ভুগত। এরকমভাবেই কিছু মাস কাটতে লাগলো। তারপর সুমিতের ঘরে এলো ফুটফুটে একটি মেয়ে। সুমিত খুশি হয়ে মাকে ফোন করলো। মা, তোমার নাতনি হয়েছে, তুমি খুশি তো? হ্যাঁ রে বাবা, খুব খুশি। এ তো খুব আনন্দের কথা। আমার ঘরে লক্ষ্মী এসেছে। বৌমা ভালো আছে তো? তোরা ভালো আছিস তো? কোনো দরকার হলে বলিস বাবা। আসলে ভেবেছিলাম কিছুদিন তোদের ওখানে গিয়ে থাকবো, তারপর যখন শুনলাম বৌমার মা এসেছে তুই বললি, তখন আর গেলাম না। তোরা ভালো থাকিস বাবা। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। সুমিতের একটি ছেলেও হয় এবং দেখতে দেখতে সুমিতের চাকরির 18 বছর হয়ে যায় এবং সে আর নেভির চাকরি কন্টিনিউ না করে কলকাতায় চলে আসে। সেখানে সে বাড়ি বানায় এবং থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যে অন্য একটি চাকরিও পায়। এরকমই একদিন সুমিত একটি গাড়ি কিনে বাড়িতে নিয়ে আসে। ওয়াও, নাইস কার! চলো লং ড্রাইভে যাই। বাচ্চারা, তোমরা রেডি হয়ে যাও, আজ আমরা লং ড্রাইভে যাব। কিন্তু আমি তো ভাবছিলাম একবার মায়ের সঙ্গে দেখা করতে যাব গাড়ি নিয়ে। এই তো একটুখানি রাস্তা, গাড়িতে করে গেলে 1 ঘন্টার মতো লাগবে। তোমরা যাবে সবাই? ও নো, ডিসগাস্টিং! আমার একদম ভালো লাগে না ওখানে যেতে। ওখানে বাড়িতে এসি নেই, কোনো সুযোগ সুবিধা নেই, ওয়াশিং মেশিন নেই, টিভি নেই। সেই তোমার মায়ের পুরোনো আমলের একটা সাদা কালো টিভি, ভালো লাগে না ওখানে যেতে। তাছাড়া আমার ছেলেমেয়েরা ওখানে একদমই অ্যাডজাস্ট করতে পারবে না। ওরা ছোটোবেলা থেকে গ্রাম একদম পছন্দ করে না। আমার ছেলেমেয়েরা যাবে না ওখানে। তাছাড়া তোমার ওই মা, আমার একদম বিরক্তি লাগে ওনাকে। ঠিক আছে, তাহলে চলো তোমাদেরকে নিয়ে লং ড্রাইভে ঘুরে আসি। এইভাবেই সুমিত বইয়ের কথায় উঠত এবং বসতো। কিন্তু হঠাৎ করে একদিন সুমিতের মা খুব অসুস্থ হয়ে পড়ায় পাড়ার লোকেরা সুমিতকে ফোন করলো এবং সুমিত তৎক্ষণাৎ তার মাকে নিয়ে এলো। কলকাতায় নিয়ে এসে মায়ের চিকিৎসা করিয়ে মা মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল। এরকমই একদিন মা হসপিটাল থেকে সুমিতের নতুন বাড়িতে এলো। বাবা, খুব ভালো বাড়ি বানিয়েছিস তো।
খুব ভালো লাগলো দেখে। সন্তানের উন্নতি দেখে মা তো খুশি হবেই। তুই আর গ্রামে আসিস না কেন রে বাবা? এখন তো তুই আর বেশি দূরে নেই, মাঝে মাঝে আসতে পারিস তো বৌমা নাতি নাতনিকে নিয়ে। আসলে মা, তুমি তো জানোই ছেলে মেয়েরও প্রচণ্ড পড়াশোনার চাপ, আর তাছাড়াও আমার এই নতুন চাকরি, তাই আর সেরকমভাবে যাওয়া হয় না। মা, আপনি বরং নিচের ঘরেই থাকুন। আসলে মেয়ে আপনার সঙ্গে থাকতে ঠিক কমফোর্টেবল হবে না। ওর তো পড়াশুনো আছে, আর ও আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারে না। তাই আপনি বরং নিচের ঘরেই থাকুন। যখন খাবার সময় হবে তখন নয় আপনাকে ডেকে নেব, আর না হলে আমি খাবারটা আপনার রুমে এসেই দিয়ে যাব। এই বলে সুমিতের বউ চলে গেল। সুমিতের আর কিছুই বলার ছিল না। সুমিতের মা এখানে সবার মাঝে থেকেও তিনি একাই থেকে গেলেন। তাকে নিজের একটি রুমে থাকতে দেওয়া হয়েছিল। এমনকি নাতি নাতনিরা পর্যন্ত ঠাকুমার কাছে একবারও যেত না। তাই সরলা দেবীর এখানে আর ভালো লাগছিল না। তিনি বাড়ি থেকে কোথাও বেরোতেও পারছিলেন না। তাই তিনি একদিন সুমিতকে বললেন, শোন বাবা, অনেক দিন তো হলো তোর এখানে এসেছি। আমি তো বাবা গ্রামে থাকা মানুষ, তাই তোদের শহরের আদব কায়দা কিছুই আমার ভালো লাগে না। আর আমি এখন সুস্থ আছি, তাই তুই একদিন আমাকে বাড়িতে রেখে আয়। সুমিত বুঝতে পারলেও সুমিতের কিছুই করার ছিল না। তাই সে মাকে রেখে এলো বাড়িতে। পরদিন সকালে সুমিত একটি মায়ের চিঠি পেল, যেটি তার মা যেই রুমে থাকতো সেই রুমে মা ছেড়ে গেছিল। চিঠিতে লেখা ছিল, বাবা সুমিত, ছোটবেলা থেকে তোকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম। আমার তোদের কাছে এসে থাকতে খুব ইচ্ছে করতো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না রে এখানে এক মুহূর্তও কাটাতে। আসলে আমারই বোঝা উচিত ছিল। তোদের স্ট্যান্ডার্ড এখন অনেক হাই, সমাজে তোরা এখন অনেক উচ্চমানের মানুষ, তাই তোদের আর কষ্ট দিতে চাই না। আমি চলে যাচ্ছি। তাছাড়া এখানে বাড়িতে সারাদিন আমি একলাই বসে থাকি, সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো ওখানে গেলে ছেলে বৌমার সঙ্গে সময় কাটাবো, নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাবো, কিন্তু নাতি নাতনিটা কাছেই আসে না। নাতি নাতনিরে কি দোষ বল? জন্মের পর থেকে কবারই বা আমাকে দেখেছে, তাই তাদের সেরকম টান মায়া কিছুই তৈরি হয়নি। আর বৌমা এখনকার মেয়ে, ওর তো নিজেরও অনেক কাজ থাকে, তাই ওকে আর কি বলি বল। নিজে পছন্দ করে বৌমা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম শেষ বয়সটা তোদের কাছেই কাটাবো, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি এখন তোদের কাছে বোঝা। তাই আমার শেষ বয়সটা আমি গ্রামেই কাটাতে চাই। ভালো থাকিস বাবা সবাইকে নিয়ে। আমার আশীর্বাদ তোদের উপর সব সময় আছে। সুমিত শুধু চোখের জল ফেলতে লাগলো।